আরাপ এবার বলে উঠল, না না বুড়িমা, শত্রুপুত্রে অনেক রিস্কি। জনসংখ্যা বাড়ানোর অভিযোগে আমাকে তো পুলিশ অ্যারেস্ট করবেই, তার উপর আপনাকেও ধরে নিয়ে যেতে পারে। বৃদ্ধ এবার কপাল ভাঁজ করলো, ভ্রুকুটি করলে বলে উঠল, কেন? আমারও ধইলব কেন? আরাপ তখন বলে ওঠে, এই যে যুগের সাথে তাল মিলিয়ে দোয়া করেননি বলে। শতপুত্র তো গুহা মানবদেরও ছিল না, সেখানে এই যুগে এসে এমন দোয়া করলে মানায়? হতবাক হয়ে গেলেন বৃদ্ধা। প্রতি উত্তরে কি বলবেন তার যে কোনো ভাষাই খুঁজে পেলেন না। আজকাল দোয়া করলেও পুলিশে ধরে নিয়ে যায়। সকালে মিঠে রোদে ভাটা পড়লো বেলা বাড়তেই। এক খণ্ড ধূসর মেঘের ভেলায় চড়ে ফের অন্ধকার নেমে এলো শহরে। থমথমে মুখ গোমড়ে রইল প্রকৃতি। সেই প্রকৃতির গায়ে ধুলো উড়িয়ে সাই বেগে উড়ে চলল আরাপের দু চাকার যানটা। আপাতত তিতিরকে সদাগর বাড়ি পৌঁছে দিয়েই ব্যস্ত দিনে খাতা খুলবে সে। অ্যাসিস্ট্যান্ট ছেলেটা কম করে হলেও শখানেকের উপরে ফোন করেছে সকাল থেকে, আরাপ তোলেনি। এমনিতেই তিতিরকে ছেড়ে পুরো দিনটা কাটাতে হবে ভাবতেই এমপির আসনটা ছেড়ে ছুড়ে চলে আসার সিদ্ধান্তে পৌঁছে যাচ্ছে মন। সেখানে ফোন তুলে এক গাদা গাদা শিডিউল শুনতে ইচ্ছে হয়নি আর, কিন্তু ওর ওয়াদা আর দায়িত্বের ওজন যে এই ইচ্ছের চেয়েও অনেক ভারী, চাইলেও ছাড়ার উপায় নেই। ভাবনার মাঝেই তিতির বলে উঠল, আপনাকে একটা কথা বলার ছিল। তিতিরে আচমকা প্রশ্নে ভাবনা শুধু ছিল আরাপের। বাতাসের তীব্র শোষ আওয়াজ টপকে শোনা গেল কিশোরীর আবদার। সঙ্গে সঙ্গে আরাপের ঠোঁটের কোণে হাসি দেখা মিলল। বলে উঠল আরাপ, পারমিশন চাইছো নাকি হুমকি দিচ্ছ? লাজুক দৃষ্টিজোড়া সঙ্গে সঙ্গে কোলের উপর এনে ফেলল তিতির। পরিবর্তন এলো গলার স্বরে। তারপর লজ্জাকে সরিয়ে দিয়ে বলে উঠল তিতির আমতামতা করে, না না মানে বাইক চালাচ্ছেন তো? আমি কথা বলে যদি ডিস্ট্র্যাক্ট হন তাই জিজ্ঞেস করছিলাম আর কি। তিতিরে এরকম ব্যবহারে আশ্চর্যের যেন আকাশটা মাথায় ভেঙে পড়ল আরাপের। হতবিহল হয়ে ভুলে বসলো উত্তর দিতে। সেই সুযোগে তিতির একটু থেমে আবার বলে উঠল, না মানে গতকাল রাতে ঘুরতে নিয়ে যাওয়ার জন্য থ্যাংক ইউ, এইটুকুই বলার ছিল। এবার প্রতি উত্তরে আরাপ বলে উঠল, তাহলে তো আপনাকে সারা রাত কোলের ভিতর নিয়ে ঘুমানোর জন্য একটা থ্যাংক ইউ প্রাপ্য আমার। আরাপের এরকম ঠোঁটকাটা কথায় আরেক দফা হোঁচট খেল যেন তিতির। লালিত কৃষ্ণচূড়া পসরা সাজালো গাল জোরে, মাথাটা আরেকটু নিচে করে নিল। ফলে আরাপ নিঃশব্দে হাসল, দাঁতে ঠোঁট পিষে বলে উঠল, তুমি কি লজ্জা পাচ্ছ বউ পাখি? তোমায় আপনি করে ডাকলাম দেখে নাকি কোলের ভিতর ঘুমিয়েছিলে সেই জন্য? তিতিরের কোনো উত্তর পেল না। হাঁসফাঁস করে উঠল তিতির। তারপর কোনো মতে বলে উঠল, আপনি এত বাজে কথা বলেন কেন? আর অত খারাপ দিনও আসেনি আমার যে আপনার কোলের ভিতর ঢুকে ঘুমাবো। প্রতি উত্তরে আরাপ একটা মুচকি হেসে বলে উঠল, আমি বাজে কথা বলছি? প্রতি উত্তরে তিতির বলে ওঠে, হুম। আরাপ আবার বলে ওঠে, বেশ, তাহলে এবার একটা ভালো কথা বলি। তিতির প্রতি উত্তরে না বলে। আরাপ ঠোঁট টিপে হাসলো। তিতিরের নাটুকু পাত্তা না দিয়ে বলে উঠল, সামনে মোড় পেরোলেই তোমার বাড়ি। এতক্ষণে শ্বশুর তো টের পেয়ে গিয়েছে, আর যদি টের পায় তুমি বাড়িতে নেই তাহলে এখন সেখানে মাঝারি সাইজের দখযখ চলছে। আরাপের কথার মাঝে তিতির এবার বলে উঠল, আর আপনাকে বাড়ির আশেপাশে দেখলে সেই চূড়ান্তটা আকার নেবে। আমি এইটুকু হেঁটে যেতে পারবো, আপনি বাইকটা থামান। তিতিরের আদেশটুকু শিরোধার্য স্বরূপ আরা বাইকটা থামাতে চাইল, কিন্তু আর থামালো না। একেবারে আরা মোড় পেরিয়ে সদাগর বাড়ির সামনে এসে বিকট শব্দে ব্রেক কষলো, আর ফলে আটকে উঠল তিতির। আরাপের পিছন থেকে নেমে আতঙ্কিত গলায় বলে উঠল আরাপকে, আপনি কেন কোনো কথা শুনেন না বলুন তো? এতে কোনো আরাপের ভাবাবেগ বোঝা গেল না, কারণ কালো গ্লাসে ঢাকা হেলমেটের আড়ালে তার মুখটা দেখা যাচ্ছিল না। তবে চমৎকার হাসলো সে। কিছু বলবেই তার আগে তিতিরের পেছনে এসে দাঁড়ালো পর্বত সমান ছায়ামূর্তি। শীতল দৃষ্টি ফেললো আরাপের দিকে। তার থেকেও ভীষণ ঠান্ডা গলায় তিতিরকে উদ্দেশ্য করে জিজ্ঞেস করে উঠল, আম্মা জান, কোথাও গেছিলে নাকি? পলিটিক্সের সুবাদে ইমা সদাগর আর আরাপ বহুবার মুখোমুখি হলেও শ্বশুর জামাই হিসেবে এ নিয়ে দ্বিতীয়বারের মতো সাক্ষাৎ তাদের। কোনো এক অজ্ঞাত কারণে এই দুই প্রতিদ্বন্দ্বী সর্বদাই একে অন্যের প্রতি বিমুখ। দেখা হলেই যেন মার মার কাটকাট অবস্থা। আজও তাই। আরাপকে বাইকে বসে থাকতে দেখেই চোয়াল শক্ত হলো ইমাদের। চোখের রং পাল্টে রক্তবর্ণ ধারণ করলো, চোখ মুখ আঁধার হয়ে নেমে এলো কোদে ঘন ঘটা। রোশানলে কপালের পেশিগুলো কাঁপলেও শান্ত রাখলেন কণ্ঠস্বর। তারপরই হুমকে ছুড়ে বললেন, বাপের সাথে বেইমানি করলা আম্মা জান?
তোমারে আমি না করি নাই বাসা থেকে বাইর হইতে। ভীষণ ত্রাসে ফ্যাকাসে হয়ে গেল তিতিরে মেরুন আনন। দু হাতে কুর্তি দুপাশ খামচে ধরল ভয়ে। জড়িয়ে এলো কথা, কিন্তু কিছু কথা বলা আগেই কানে ভেসে এলো আরাপের কণ্ঠস্বর। আরাপ এবার বলে উঠল, শ্বশুর আব্বা, আপনার মেয়ে তার হাজবেন্ডের সাথেই ছিল, আর সহি সালামাতেই ছিল। আপনি বেকার বেকার রেগে যাচ্ছেন। নিজের রাগটা একটু নিয়ন্ত্রণে আনুন, নইলে নানা ডাক শুনবেন কি করে। কথাগুলো বলেই থামলো আরাপ। মাথার হেলমেটটা খুলে সরাসরি তাকালো শ্বশুরের চোখের দিকে। তারপর ইমা সদাগরে জ্বালানোর জন্য একটা চমৎকার হাসি দিল আরাপ। তিতিরের বাবার রাগে পারদ বাড়ল। আরাপের দিক থেকে দৃষ্টি সরিয়ে চাইলেন নিজের মেয়ের দিকে। তারপর ঠান্ডা গলায় আওড়ালেন, আম্মা জান, ও যা বলতে চেয়ে সেসব কি সত্যি? আরাপের মসৃণ কপালে ভাঁজ পড়ল। রুকুটি করে বলে উঠল আরাপ, আরে আপনি তো মহা ঝামেলায় মানুষ তো শ্বশুরমশাই। বিয়ের পর বউ নিয়ে সংসার তো করতে দিলেন না। তাও আমি ভাবলাম আপনাকে নাতি নাতনির মুখ অন্তত দেখিয়ে দেই, কিন্তু আপনি তো তাতেও বকছেন। সো স্যাড। শ্বশুর হিসেবে আপনি একদম শূন্য। ইমাদ সদাগর এবার কঠোর স্বরে হুমকি দিয়ে বলে উঠলেন, তোমার তো পোলা খুব সাহস বাড়ছে। এমপি হইয়া কি পাংখা গজাই গেছে নাকি? নাকি ভুল গেছো এইটা কার বাড়ি? আরাপ বাঁকা হাসলো। তারপর কণ্ঠে রসিকতা মিশিয়ে বলে উঠল, আপনি যেভাবে আমাদের দুজনকে আলাদা করতে উঠে পড়ে লেগেছেন, তাতে মনে হয় না বাচ্চা কাচ্চা টাইম মেশিন ছাড়া অন্য কোনো উপায়ে আনা সম্ভব হবে। এবার টাইম মেশিন ছাড়া বাচ্চা কাচ্চা আনতে হলে একটু আধটু সাহস তো দেখাতেই হবে শ্বশুরমশাই। আপনার বংশে জামাই হিসেবে একটা প্রেস্টিজ ঝরে রাখতে হবে না? তিতির এবার দুটো চোখ বন্ধ করে ফেলল। আরাপকে বাঁচাতে আশ্রয় নিল মিথ্যের। নিজের সমস্ত অস্তিত্বের বিপক্ষে গিয়ে বলে উঠল তিতির, শোনো আব্বু, আমি বেরিয়েছিলাম ঠিকই, কিন্তু ওনার সাথে নয়, একা। পথে দেখা হওয়ায় পৌঁছে দিয়ে গেলেন আমায়। তুমি ওকে ছেড়ে দাও প্লিজ, ওনার কোনো দোষ। আর কথাটা বলার আগেই বাতাসের বেগে কিছু একটা এসে থামলো গালের পাশে। সাথে সাথে তিতির চোখ মেলল।